এক সুন্দরী নারী নিয়ে মুরাদ বাসার ভেতরে প্রবেশ করলো। সামনে দাঁড়িয়ে তার স্ত্রী রুমানা বলল, দাঁড়াও, আর এক পা বাসার ভেতরে ফেলবে না, এটা আমার বাবার বাড়ি। তুমি আমাকে নিষেধ করার কে? আমি কে? আমি তোমার বিবাহিত স্ত্রী। তোমাকে আমি আগেও বলেছি তুমি আমার কোনো বিষয়ে নাক গলাবে না। তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমি লাখ লাখ টাকা জমা রেখেছি, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবে, কিন্তু আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না। তারপরও কেন তুমি আমার সামনে দাঁড়ালে? হ্যাঁ, তুমি টাকা দিয়েছো, শাড়ি গয়না আমায় ভরিয়ে দিয়েছো, কিন্তু তোমার ভালোবাসা থেকে আমাকে বারবার বঞ্চিত করেছো। নিত্য নতুন রং মেখে সংসাজা মেয়েদের নিয়ে বাসায় আসবে, তাদের সাথে রাত কাটাবে, আর আমাকে এই মানসিক নির্যাতন রাতের পর রাত সহ্য করতে হবে। হ্যাঁ, সহ্য করতে হবে, কারণ আমার টাকা আছে, আমি কোটিপতি। আমি যেভাবে ইচ্ছে আমার টাকা খরচ করব, নিত্য নতুন মেয়ে বাসায় নিয়ে আসবো, মদ খাবো, তাতে তোর কি? হায়রে টাকা, এই অবৈধ টাকার গরম আল্লাহ চাইলে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। মুরাদ উত্তেজিত হয়ে রুমানার চুলের মুঠি ধরে বলল, কি বললি তুই? আমার টাকা ধ্বংস হয়ে যাবে? কোনোদিনও হবে না। যতদিন আমার ঘুষ বাণিজ্য আছে ততদিন টাকা আর টাকা। বলে রুমানাকে ধাক্কা দিয়ে মেয়েটিকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল। রুমানা ছলো ছলো নয়নে শাশুড়ির রুমের দিকে চলে গেল। শাশুড়ি গুলনাহার বেগম বিছানায় বসে হাতে গলায় গহনা পড়ছে আর বারবার হাসি মুখে নিজের দিকে তাকিয়ে নিজেই দেখছে। এমন সময় রুমানা রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে শাশুড়ি পাশে দাঁড়িয়ে বলল, আম্মা, আপনার কাছে কি কোনোদিনও বিচার পাবো না? মুখ বাঁকিয়ে গুলনাহার বেগম বলল, আমি তো বিচারক নই, তুমি আমার কাছে বারবার বিচার দিচ্ছ কেন? আপনার ছেলে অপকর্মের বিচার করতে বিচারক হতে হয় না, বিবেকজ্ঞান হতে হয়। আপনার মধ্যে কি কোনো বিবেক নেই, মনুষ্যত্ব নেই? আপনি একজন বিবেকহীনা নারী। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গুলনাহার বেগম বলল, কি বললে তুমি? আমি বিবেকহীনা? আরে বিবেক দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমার ছেলে হলো আমার কাছে সোনার ডিম পাড়া হাঁস। সেই সোনার ডিম পাড়া হাঁস যদি কারো ধান খেতে গিয়ে ধান খেয়ে ফেলে, পুরো ধান ক্ষেত সহ কিনে ফেলবো, জরিমানা দেবো, কিন্তু হাঁসের একটা পালকও ছিটতে দেবো না। তার মানে আপনার কথাই বোঝা যায় আপনার ছেলে দিন দিন আরো অন্যায় করবে, আরো অপরাধ করবে, কিন্তু আপনি কিছুই বলবেন না। না, বলবো না। এমন দুর্নীতিবাজ ঘুষখোর সন্তানের মা হয়ে যে গর্ব আপনি করছেন, যে অহংকার আপনি দেখাচ্ছেন, আমার সাথে যে অন্যায়গুলো আপনারা মা ছেলে করেছেন, আমি অভিশাপ দিয়ে গেলাম, আপনারা একদিন ধ্বংস হয়ে যাবেন। বলে এই রুম থেকে বের হয়ে গেল। এক সপ্তাহ পরে মুরাদ ও তার বন্ধু শাহিন একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। শাহিন বলল, দোস্ত, এটা তুই কোনো কাজ করলি? ভাবি বাসা থেকে চলে গেল, তুই তাকে ডিভোর্স দিতে চাইছিস? এমন ভালো একটা স্ত্রীর সাথে এটা অন্যায় হয়ে যাচ্ছে। অন্যায়? অন্যায় কথাটা শুনলে ইগোতে লাগে। আরে শাহিন, তুই বুঝতে পারছিস না, পৃথিবীতে কোনো অন্যায় নেই। তোর মনে করতে হবে তুই যে কাজটা করছিস ওটাই সঠিক, আর তুই এই জিনিসটা মনে করতে পারিস না বলেই তোর কোনো উন্নতি নেই। ভার্সিটিতে পড়াশোনা করে তুই একটা হোটেলের দোকান দিয়েছিস, আর আমি মাসে কোটি কোটি টাকা ইনকাম করি। ঢাকা শহরের 4টা ফ্ল্যাটের মালিক আমি, ব্যাংকে কোটি কোটি টাকা। তোর এই অন্যায় অন্যায় শুনলে তখন মাথা ঠিক থাকে না। শাহিন মুচকি এসে বলল, দিন শেষে যখন বাসায় যায়, তোর ভাবি যখন ডাল ভাত বা কোনো শাকসবজি পাতে তুলে দেয়, তখন পরম শান্তিতে ভাত খেয়ে সুখের ঢেকুর তুলি। শীতল পাটিতে শুয়ে শরীরটা শীতল করে পরম সুখে আরামসে ঘুমিয়ে পড়ি। তোর মতো দুর্নীতি আর ঘুষের টাকায় বাড়ি গাড়ি দামি খাবার খেয়ে পাপের ভাগী হতে চায় না, চরিত্রহীন হয়ে পরম প্রিয় স্ত্রীকে ডিভোর্সও দিতে চায় না। বলেই চেয়ার থেকে উঠে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। যা যা, তোর এই নীতি কথার এখনকার কোনো বাজারে দাম নেই। 27 দিন পরের ঘটনা। মুরাদ অস্থির হয়ে তাড়াহুড়ো করে বাসার ভেতরে প্রবেশ করলো। আম্মা আম্মা বলে ডাক দিতে লাগলো। গুলনাহার বেগম দৌড়ে এসে ছেলের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে বাবা, তোকে এমন লাগছে কেন? আম্মা, দুর্নীতি দমন কমিশন থেকে আমার নামে মামলা হয়েছে, আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, আমাকে পুলিশে খুঁজছে। এখন কি করব আম্মা? কি বলছিস তুই? শুধু আমার ব্যাংক অ্যাকাউন্ট না, তোমার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে। হায় হায়, তাহলে আমার টাকার কি হবে? তোমার আমার একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবো না। এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে পালাতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে, পুলিশ আমাদের গ্রেফতার করবে। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আমি কি ঘুষ খেয়েছি? আমাকে কেন গ্রেফতার করবে? আম্মা, তুমি ঘুষ খাওনি সেটা ঠিক আছে, কিন্তু আমি ঘুষের টাকা তো তোমার অ্যাকাউন্টে রেখেছি, তোমার নামে জমি কিনেছি, তোমার নামে বাড়ি কিনেছি। এসব জমি বাড়ি টাকা পয়সা আমার কিছুই লাগবে না। আমি টিভিতে দেখেছি দুর্নীতির দায়ে যারা গ্রেফতার হয়েছে তারা বছরের পর বছর জেলে পস্তায়। আমি বাবা জেলে পস্তাতে পারবো না, আমি তোর পাপের বোঝা নিতে পারবো না। আম্মু, কি বলছো তুমি? তুমি তো আমাকে বলতে যত পারিস এখনই টাকা কামিয়ে নে, টাকার চেয়ে পরম বন্ধু কেউ নেই। আজ তোমার মুখে এমন কথা? বাবারে, তুই আমাকে মাফ কর। তোর সাথে যদি আমি থাকি তাহলে 7 হাত পানির নিচ থেকেও পুলিশ আমাকে ধরে নিয়ে আইবো, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকাবো, সেখানে গেলেও ধরা পড়তে হবে। আম্মা, বেশি কথা না বলে এখন বুদ্ধি করো, কিভাবে বাঁচতে পারবো, কোথায় লুকিয়ে থাকতে পারবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। সবাই জানে তোর স্ত্রীকে তুই তালাক দিয়েছিস, ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। ওর বাবার বাড়িতে চল, ওর বাবার বাড়ি আমাদের জন্য নিরাপদ। ভালো আইডিয়া, চলো আম্মা। বাসায় যে টাকা পয়সা আছে তুই টাকা পয়সা নিয়ে এখনই সে বাসায় চলে যা। বলেই মা ছেলে বাসার ভেতরে চলে গেল। রুমানার বাবা শফিকুদ্দিন মেইন দরজা খুলতেই মুরাদ ও গুলনাহার বেগম টাকার ব্যাগ নিয়ে হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করে সালাম দিয়ে গুলনাহার বেগম বলল, বিয়া সাহেব কেমন আছেন আপনি? শফিকুদ্দিন যেন আকাশ থেকে পড়ল। গুলনাহার বেগমের মুখে এমন মিষ্টি
মিষ্টি কথা শুনে। সে যে এমন করে মিষ্টি কথা বলতে পারে সেটা কোনোদিনও শফিকুদ্দিন ভাবতেও পারেনি। মুরাদ বলল, আব্বা রুমানা কোথায়? ওকে ডেকে দিন, ওর সাথে আমি আবার সংসার করতে চাই। এবার শফিকুদ্দিন বলল, তোমরা মা ছেলে কি ভুল করে আমার বাসায় প্রবেশ করেছো নাকি পথ ভুল করে প্রবেশ করেছো? না না আব্বা, পথ ভুলে হবে কেন? আমার শ্বশুর বাড়ি, আমি তো আসতেই পারি। তুমি হয়তো ভুলে গেছো, তুমি রুমানাকে ডিভোর্স লেটার পাঠিয়েছো। আব্বা 3 মাস হয়নি এখনো, আর রুমানা তো সাইন করে ডিভোর্স লেটারের পেপার আমার কাছে পাঠায়নি, তার মানে ডিভোর্স কার্যকর হয়নি। গুলনাহার বেগম বলল, বিয়াই এসব কথা বাদ দেন, চলেন ভেতরে গিয়ে বসি, আমরা পারিবারিক আলোচনা করি কিভাবে সামনের দিনগুলো আমার ছেলে আর আপনার মেয়ে শান্তিতে কাটাতে পারে। শফিকুদ্দিন আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। মা ছেলেও তার সাথে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সোফায় বসতে যাবে এমন সময় রুমানা বাসার ভেতর থেকে এসে উচ্চস্বরে বলল, দাঁড়ান। মা ছেলে দুজনে দাঁড়িয়ে গেল। আপনারা আমার বাড়িতে এসেছেন কেন? বৌমা, আমি চাই মুরাদ আর তুমি আবারও সুখে শান্তিতে সংসার করো। হ্যাঁ রুমানা, আমি তোমাকে নিয়ে আবারও সুখে শান্তিতে সংসার করতে চাই। তাহলে যে এই 2 বছর আপনার সাথে সংসার করেছিলাম তার মধ্যে সুখ শান্তি ছিল না, এটা তাহলে আপনারা স্বীকার করছেন? দেখো বৌমা, হাড়ি পাতিল এক জায়গায় থাকলেও একটার সাথে আরেকটা ধাক্কা লাগে। স্বামী স্ত্রীর মাঝেও একটু একটু ঝগড়াঝাটি হয়, সবকিছু মানিয়ে নিতে হয়। 2 বছর সবকিছু মানিয়ে চলার চেষ্টা করেছিলাম, তারপরও আমার ভাগ্যে ডিভোর্স জুটেছে। আমার বাবাকে আপনি চরম অপমান করেছিলেন, আমাকে তো উঠতে বসতে অপমান করতেন। আমি গরিব ঘরের মেয়ে বলে তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। মনে পড়ে কিভাবে দাম্ভিকতা দেখাতেন, আজ সে দাম্ভিকতার টাকার অহংকার কোথায় গেল? শফিকুদ্দিন বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এই মা ছেলের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? আব্বু, কেন পরিবর্তন এসেছে সেটা তোমাকে একটু পরেই বলছি। তোমার কি মনে পড়ে আব্বু, 1 বছর তুমি ওদের বাসায় আমাকে দেখতে যাওনি? কেন যাওনি, কি কারণে যাওনি, একটু মনে করে দেখো তো। আমার কি দোষ, আমি কি করলাম? তুই কি করলি তুই জানিস না? তোরে আমি বারবার বলছি, আমার বাসায় যারা আসবে নিজ থেকে তুই পোশাক দেখে বুঝতে পারবি তারা হাই কোয়ালিটির লোক হবে। গাড়ি ছাড়া আমার বাসার সামনে কেউ আসবে না, বিদেশি দামি দামি পোশাক পরে আসবে। ফকির মিসকিনের মতো ফুটপাতে 2 টাকার পোশাক পরে আমার বাড়ির ভেতরে আসবে না। আর যদি এমন কেউ আসেও তাহলে গেট থেকে তাড়িয়ে দিবি, বাসার মধ্যে প্রবেশ করতে দিবি না। উনি তো ভাবির বাবা, সেজন্যই তাকে কিছু বলিনি। আরে এদেশে আইন সবার জন্য সমান, তোকে আমি একটা দায়িত্ব দিয়ে আমার বাড়ির দারোয়ান বানিয়েছি, এখন তুই কি তোর দায়িত্ব ঠিক মতো পালন করবি না? এটা কোনো কথা? শফিকুদ্দিন গুলনাহার বেগমের মুখে এমন কথা শুনে ভীষণ কষ্ট পেল, চোখের পানি ছলছল করছে। ড্রয়িং রুম থেকে বের হবে এমন সময় গুলনাহার বেগম বলল, তোর চাকরি কিন্তু আমি খেয়ে ফেলবো ভবিষ্যতে যদি এমন ফকির মার্কা পোশাক পরে কেউ আমার বাড়ির ভেতরে প্রবেশ করে। শফিকুদ্দিন কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। আব্বা, আজ সে মহিলা তোমার বাসায় এসেছে, তোমাকে বিয়াই বিয়াই বলে ডাকছে। আর তার ছেলের কথা নাই বললাম, সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার সাথে খারাপ আচরণ করতো, আমাকে মানুষ মনে করতো না, স্ত্রী হিসেবে ন্যূনতম সম্মানটুকু আমি পাইনি। আজ তারা আমাদের বাসায় কেন এসেছে জানো? কেন এসেছে মা? দুর্নীতি করতে করতে, ঘুষ খেতে খেতে পাপের পাল্লা ভারী হয়ে গেছে। দুদক তাদের নামে মামলা করেছে, তাদের সব সম্পত্তি জব্দ করেছে। গ্রেফতারের ভয়ে তারা পালিয়ে আমাদের বাসায় এসেছে। দেখো বৌমা, আমাদের এই বিপদের সময় তুমি এভাবে কথা বলো না, আমাদের একটু আশ্রয় দাও। আমিও তো আপনার ছায়াতলে আশ্রয় চেয়েছিলাম, আপনার সন্তানকে ভালোবেসে সারা জীবন তার সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনার ছেলের অবৈধ কর্মকাণ্ড সবসময় সাপোর্ট করেছেন, টাকার গরমে অন্ধ হয়ে গিয়েছিলেন। আমার শেষ আশ্রয়স্থলটুকু স্বামীর বাড়ি আপনার কারণেই ছাড়তে হয়েছে। আমি আপনাকে অভিশাপ দিয়েছিলাম, মনে আছে? শুধু মুখ থেকে অভিশাপ দেইনি, মন থেকে অভিশাপ দিয়েছিলাম, হয়তো আল্লাহ সে অভিশাপ কবুল করেছে। দেখো রুমানা, তোমার জন্য এই ব্যাগ ভর্তি টাকা, সোনা, গয়না নিয়ে এসেছি, এগুলো সব তোমার। চলো আমরা আবার সুন্দর করে নতুন সংসার শুরু করি। আমি কোনো দুর্নীতিবাজের সাথে সংসার করতে চাই না। আমি পুলিশকে ফোন দিয়েছি, এক্ষুনি আপনাদের এসে গ্রেফতার করে নিয়ে যাবে। কথাটি শোনা মাত্র মা ছেলে চমকে উঠলো, কাদু কাদু গলায় অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আমরাও চাই দুর্নীতিবাজদের শাস্তি হোক, তাদের কারণে আমাদের দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। কেউ 3 বেলা পেট পুরে খাচ্ছে, আর কেউ 1 বেলাও খেতে পারে না। আমরা চাই সবার মধ্যে সমবন্টন হোক, দুর্নীতিমুক্ত হোক আমার সোনার বাংলা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন।